প্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উত্তর বাংলা কলেজের শিক্ষা ও বিনোদনমূলক অনলাইন সম্প্রচার মাধ্যম ইউবি টিভির নিয়মিত পরিবেশনায় আমাদের আজকের এই আয়োজন অনুপ্রেরণার গল্প। এই অনুষ্ঠানটি আমরা তুলে ধরি সেই সব শিক্ষার্থীদের গল্প যাদের স্বপ্ন ছিল অনেক বড়, পরিশ্রম ছিল নীরব এবং পরিশ্রম আর অধ্যবসায়ের ফলে সাফল্য যেখানে অনিবার্য হিসেবে ধরা পড়েছে। অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে আজ আমরা ইউবি টিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি উত্তর বাংলা কলেজের মানবিক বিভাগের 2025 ব্যাচের অদম্য মেধাবী শিক্ষার্থী রুমানা ইয়াসমিন সুমাকে। আমরা যদি একটু বলি এবং সে বলার জায়গা থেকে, সেটি হচ্ছে রোমানা ইয়াসমিন সুমা উত্তর বাংলা কলেজের মানবিক বিভাগ থেকে সে তার যে সাফল্য সেটি নিঃসন্দেহে তার জীবনের জন্য এবং উত্তর বাংলা কলেজের জন্য অনেক গর্বের একটি বিষয়। সে 2025 ব্যাচে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি ইউনিটে যথাক্রমে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে 268তম, ব্যবসায় শিক্ষা অনুষদে 137তম এবং সেই সাথে বিজ্ঞান অনুষদে 137তম স্থান অর্জন করেছে। তার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে 463তম মেধাক্রম অর্জন করেছে। এটি নিঃসন্দেহে রুমানা ইয়াসমিন সুমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি এবং উত্তর বাংলা কলেজের মানবিক বিভাগের জন্য অনেক গর্বের একটি বিষয়। হ্যাঁ, প্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের ইউবি টিভির স্টুডিওতে আজকের আমন্ত্রিত অতিথি উত্তর বাংলা কলেজের মানবিক বিভাগের অদম্য মেধাবী শিক্ষার্থী রোমানা ইয়াসমিন সুমা। আমরা তার কথা শুনব অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে তার গল্প শুনে যদি আমাদের যারা শিক্ষার্থী আছে তারা যদি একটু অনুপ্রাণিত হয়ে যদি তার পরবর্তী জীবনে তার এই বিষয়গুলো কাজে লাগায়, তাহলে আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। রোমানা ইয়াসমিন সুমা, তোমাকে ইউবি টিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এবং তোমাকে অভিনন্দন জানাচ্ছি এবং তোমাকে এতটুকু বলতে চাই যে তোমার এই সাফল্য নিঃসন্দেহে অনেক বড় একটি প্রাপ্তি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। উত্তর বাংলা কলেজের অনুপ্রেরণা গল্প অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আসা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তো স্বপ্ন পূরণের একাংশ হিসেবে আজ অনেক আনন্দিত। স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং ইউবি টিভি পরিবার ভালো আছে এবং তোমার এখানে আসার জন্য আমরা অপেক্ষায় ছিলাম যে তুমি কবে এখানে আসবে এবং আমাদের আজকের এই আয়োজন তুমি সফল করবে। শুরুতেই তোমার কাছে জানতে চাওয়া যে এত বড় সাফল্য, এত বড় অর্জন, তোমার অনুভূতিটা কেমন ছিল? আমার শিক্ষা জীবনে অনেকগুলো স্তর তো পার করে এসেছি সফলতার সাথেই। কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাফল্য, এই সাফল্যের অনুভূতির আসলে কোনো নাম হয় না। এটা বলে বোঝানো খুবই কঠিন। নিজের নিরলস পরিশ্রমের কারণে আত্মবিশ্বাস তো ছিলই, সাথে আল্লাহর প্রতি ভরসা ছিল। কিন্তু তবুও এই ক্ষেত্রটাতে এমন অনেক সময় হয় যে অনেক মেধাবী, অনেক পরিশ্রমী স্টুডেন্টও সামান্য ভুলের কারণেই হেরে যায়। তো মনে ভয়ও ছিল। সব মিলিয়ে যখন রেজাল্ট দেখলাম, তখন আব্বুর পায়ে সালাম করে আম্মুকে জড়িয়ে ধরে আমার মনে হয়েছে যে আমার ছোট্ট জীবনে এর থেকে বড় সুন্দর অনুভূতি, সুন্দর আনন্দের মুহূর্ত আর মনে হয় আসেনি। যখন আপনাদেরকে ফোন করে জানাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল এই মুহূর্তগুলোর স্বপ্নই তো অনেকদিন ধরে দেখে এসেছি। আমার প্রাইমারি স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক রেজাউল করিম স্যার, ওনাকে যখন আমার বড় আপু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 18তম হবার খবরটা দেয়, তখন স্যার বলেছিলেন যে বলো তো ও কোন স্কুলে পড়তো। তখন আপু বললো তোমার স্কুলে। তখন উনি বলেছিলেন যে এভাবে না, স্কুলের নামটা বলো, মসজিদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এটা শোনার পর আমার মনে হয়েছে আই রিয়েলি ডিড সামথিং গ্রেট। তাহলে তোমার শুরুটা হয়েছিল কোন স্কুলে? মসজিদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং যদি আমরা বলি ছোট করে যে তোমার যে এই পড়াশোনার হাতে খড়ি, এটি কোন জায়গা থেকে তোমার শুরু হয়েছিল? আমার পড়াশোনার হাতেখড়ি হয়েছিল আমার জীবনের প্রথম এবং সেরা শিক্ষক আমার বড় আপুর হাতে।
আপুর হাতেই আমার কলম ধরতে শেখা, এবং আপুরা বলতো, আমার ২ বড় বোন, ওরা বলতো যে আমি যখন ছোট্ট হাতে কলম ধরি ওদের দেখতে নাকি খুব ভালো লাগতো। আর আপুদের এই ভালো লাগা থেকেই আমার পড়াশোনার প্রতি ভালোবাসা তৈরি হয়। আমি যখন ফার্স্ট হতাম আপুদের খুশি হওয়া দেখেই আমি খুশি হতে শিখেছি। আবার যখন হেরে যেতাম তখন আমার আগে আপুই কান্না করে ফেলতো। ওটা দেখেও আমার মনে হয়েছে যে হেরে গেলেও আবার কষ্ট পেতে হয়। তো এভাবেই আপুর কাছে শেখা। খুবই চমৎকার। ছোটবেলায় কি এমন কোনো স্বপ্ন ছিল যেটা তোমাকে আজকের এই জায়গাতে নিয়ে আসতে সবচেয়ে বেশি সাহায্য করেছে এবং তোমাকে অনুপ্রাণিত করেছে? এরকম কোনো ঘটনা ছোটবেলার? ছোটবেলার স্বপ্ন বলতে বলা যায় ব্যর্থতার গল্প। এখানে আমি ছোটবেলা থেকেই ডক্টর হওয়ার অনেক বড় একটা স্বপ্ন মনের ভেতর পুষে রেখেছিলাম, এবং সেই অনুযায়ী অনেক চেষ্টাও করেছি। আম ডাক্তার হওয়ার স্বপ্ন থেকেই যখন ৯ম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হই, আর এসএসসিতে ভালো ফলাফল নিয়েই পাস করা হয়। কিন্তু তারপরেও নানা সমস্যা আর পরিবারের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কারণে আমার আর বিজ্ঞান বিভাগে থাকা হয়নি, মানবিক বিভাগে আসতে হয়েছে। তো ওই সময়টা নিঃসন্দেহে আমার জন্য অনেক বেশি হতাশার ছিল। আর আমার মনে হয়েছিল যে হয়তোবা আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেল, আমার স্বপ্ন শেষ, সব অপশনস শেষ। তো সেই সময়টাতে তারপর যদি ওই ব্যর্থতা না থাকতো, তাহলে হয়তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা যে মনের ভেতর এত বেশি গাঢ় হয়েছিল, এটা হয়তো হতো না। ওই সময়টাতে আমাকে এই বিষয়টা খুবই অনুপ্রাণিত করেছে যে আমি যেহেতু একবার হেরে গেছি, আর হেরে গেলে আমার চলবে না। এবার আমাকে আমার স্বপ্নটাকে আঁকড়ে ধরতেই হবে। মানে এই যে ঘুরে আসা, একটা পথে বিফল হওয়া এবং বিফল হওয়ার অবস্থা থেকে আবার ঘুরে দাঁড়ানো, এটা নিঃসন্দেহে অনেক বড় একটি ব্যাপার। আমরা সবাই একটু করে মনে করতে চাই যে মানবিক বিভাগের শিক্ষার্থী হয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩টে ইউনিটে একেবারেই সফল বলতে গেলে, তোমার যে সফলতা সে নিঃসন্দেহে প্রশংসনীয়। তোমার কি মনে হয়েছে যে মানবিক বিভাগের শিক্ষার্থী হয়ে তোমার জন্য পথটা একটু কঠিন? স্যার, এটা যদি সাধারণ ক্ষেত্রে মানবিক বিভাগের কথা বলি, তাহলে আমাদেরকে এটা মনে রাখতেই হবে যে আমাদের মানবিক বিভাগের শিক্ষার্থীদের সুযোগ কম, ক্ষেত্র কম। যেমন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই একই সাথে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি সবকিছুর জন্যই ট্রাই করতে পারছে। সেখানে আমাদের অপশনস তো অবশ্যই কম, আমাদের শুধু ভার্সিটির জন্যই চেষ্টা করতে হয়, ওটাকেই প্রায়োরিটি দিতে হয়। সো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমার মানে ক্ষেত্রগুলো অনেক কম। এবং আমার যদি পার্সোনাল প্রবলেমের কথায় আসি, তো আমার মানবিক বিভাগের এমন অনেক শিক্ষার্থী আছে যাদের মুখস্থ বিষয়গুলো একটু দুর্বল হয়, সহজে মুখস্থ করতে পারে না। তো আমি ওই দলেরই। আমার মুখস্থ জিনিস মানে মুখস্থ করতে খুবই কষ্ট হয়, থিওরিটিক্যাল ব্যাপারগুলো একটু কম মনে থাকে। তো এই ক্ষেত্রে আমাকে অনেক বেশি সাফার করতে হয়েছে, এবং আমি অনেক চেষ্টা করে গেছি। আমার যেমন বাংলা, ইংরেজিতে আমার পড়তে গেলে এমন হতো যে অল্প সময়ের মধ্যেই অনেকটা পড়াশোনা কভার হয়ে যেত। কিন্তু এই যে সাধারণ জ্ঞান, এই বিষয়গুলো পড়তে গেলে আমি বারবার রিভাইজ করার পরেও আমার মাথায় থাকতেই চাইতো না। তো এক্ষেত্রেও আমাকে বেশি এফোর্ট তো দিতে হয়েছেই, এবং সাথে আমাকে যেটা করতে হয়েছে, আমি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে অ্যাক্টিভ রিকল এই প্রসেসটা অ্যাপ্লাই করেছি অনেক বেশি। আমি বারবার রিভাইজ করা ছেড়ে দিয়ে শেষ মুহূর্তে এসে যেটা করেছি, আমি মুখস্থ করার পরে নিজে নিজে কুইজ নেওয়ার চেষ্টা করেছি। তারপর মানে মনে করার চেষ্টা করেছি আর কি। তো এভাবেই মানে সফলতার ক্ষেত্রে চ্যালেঞ্জ এটাই ছিল, কিন্তু এটাকে অনেক কষ্ট করে মোকাবেলা করতে হয়েছে। প্রতিদিনের যে পড়াশোনা, এই রুটিনটা তুমি কিভাবে তুমি তৈরি করলে, বা রুটিনটা কেমন ছিল তোমার? পড়াশোনার রুটিন বলতে গেলে আমার পড়ার টেবিলের সামনে স্যাম লেভিনসনের একটা উক্তি অনেক বড় করে টাঙানো ছিল। সেটা হলো, "ডোন্ট ওয়াচ দ্য ক্লক, ডু হোয়াট ইট ডাজ, কিপ গোয়িং।" আমি এক্স্যাক্টলি ওটাই করেছি। আমার পড়াশোনার রুটিনটা মানে সারাদিনের রুটিনটা যদি বলি, আমার শুধু খাওয়া, ঘুমানো এবং পড়াশোনা এগুলোই ছিল। আর আমি যেটা করতাম, আমি কখনোই অনেক সময় দেখা যায় না যে আমরা চেষ্টা করি যে সার্টেন একটা টাইম ধরে নিয়ে একটানা পড়ার চেষ্টা করি। আমি ওটা কখনোই করতাম না। আমি এখানে এপ্লাই করেছি পোমোডোরো টেকনিক বলে এটাকে। আচ্ছা, আমি আচ্ছা। যখনই আমার পড়তে গিয়ে ৪০ বা ৪৫ মিনিট পর কনসেন্ট্রেশন ব্রেক হয়েছে, ওই সময়টাতে আমি ছোট্ট একটা গ্যাপ নিতাম, এবং ৫-১০ মিনিটের মধ্যে মানে নিজের ভালো লাগার কোনো কাজ বা একটু ঘোরাফেরা করে এসে আবার পড়তে বসে যেতাম। এই ব্রেকটা কখনোই বড় হতো না, কিন্তু এটা আমার এনার্জি বুস্ট আপ করার ক্ষেত্রে হেল্প করেছে। আর ওই যে আমার একঘেয়েমি, এটাও দূর করে দিয়েছে। সত্যিই খুব চমৎকার। আমি সবসময়ের জন্য একটি কথা বলে থাকি যে যদি লক্ষ্য থাকে অটুট এবং বিশ্বাস যদি হৃদয়ে থাকে, তাহলে জয় একদিন হবেই। সেটি হোক যে কোনো জায়গা থেকে। আমরা যদি একটু বলি যে সোমার যে আজকে উঠে আসার গল্প, এই গল্পটা নিঃসন্দেহে অনেক স্ট্রাগলের,
এবং সেই সাথে তার পরিবারের একটা স্ট্রাগলিং আছে এখানে। আমরা সোমার উঠে আসার পেছনের যে গল্প, সেটি যদি এরকম করে দেখি যে সোমা উঠে এসেছে আজকে, সোমা উঠে আসলে কাকিনা উঠে আসে, কাকিনা উঠে আসলে কালীগঞ্জ উঠে আসে এবং লালমনিরহাট, সেই সাথে তথা উত্তরাঞ্চল উঠে আসে। এরাই একদিন প্রতিনিধিত্ব করবে আমাদেরকে, এরাই একদিন নেতৃত্ব দিবে আমাদের দেশের। তোমার যে জার্নি, একেবারেই এই অজপাড়াগাঁয় থেকে একটা ইউনিয়ন পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জার্নি, এই জার্নিতে তোমার পরিবার তোমাকে কিভাবে সাহায্য করেছে? আমার মধ্যবিত্ত পরিবার। আমার বাবা একজন কৃষক। পরিবারের বাড়তি আয় বা সঞ্চয় এরকম কিছুই ছিল না। তো পড়াশোনার ক্ষেত্রে খরচ চালাতে গিয়ে আমার বাবাকে তো অনেক কষ্ট করতে হয়েছে। আর সবথেকে বেশি সাপোর্টটা পেয়েছি আমার আব্বু-আম্মুর কাছেই। আমার বাবা আমাকে যেভাবেই হোক আমার যে প্রয়োজনগুলো ছিল সেগুলো ম্যানেজ করে দিত। আর আমার উপর এমন একটা বিশ্বাস রেখেছিল আমার আব্বু-আম্মু যে আমি হয়তো নিজের উপর এতটাই বিশ্বাস করতে পারিনি। আমারও মাঝে, মাঝে মনে হতো যে আমি হেরে যাবো, পারবো না। কিন্তু আমার আব্বু-আম্মু কখনোই এই কথাটাই চিন্তা করেনি। আমার যখন যা লেগেছে সবার আগে ওটাকেই বেশি প্রায়োরিটি দিত। আমার পড়াশোনার খরচ চালাতে গিয়ে আমার আব্বুকে জমি বন্ধক রাখতে হয়েছে, গরু বিক্রি করতে হয়েছে, মোটা অঙ্কের ঋণ করতে হয়েছে। হয়তো নিজের যে পার্সোনাল খরচগুলো ছিল সেগুলোও কমাতে হয়েছে। কখনো হয়তো দেখা গেছে যে আমার আব্বুর সন্ধ্যাবেলা চা খাওয়ার পয়সাটাও জোটেনি। কিন্তু আমাকে আব্বু সাপোর্ট করে গেছে তার সবটা দিয়ে। অবিশ্বাস্য। এই যে উঠে আসার পেছনের যে চ্যালেঞ্জ, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে, সেই সাথে পরিবার মিশে যায় এই চ্যালেঞ্জগুলোর সাথে, এই অর্জনগুলোর সাথে এক একটি পরিবার সর্বোচ্চ ডেডিকেশন, সর্বোচ্চ শ্রম, সর্বোচ্চ অবস্থা তৈরি করে। এটা নিঃসন্দেহে অনেক বড় একটি প্রাপ্তি। উত্তর বাংলা কলেজ কাকিনা ইউনিয়ন পর্যায়ে প্রতিষ্ঠিত এবং আমরা যদি সারা বাংলাদেশের লিডিং কলেজগুলোর মধ্যে ধরি, বিশেষ করে উত্তর অঞ্চলের যে কলেজগুলো আছে, সে উত্তরাঞ্চলের কলেজগুলোর মধ্যে উত্তর বাংলা কলেজ তার শ্রেষ্ঠত্বের জায়গায় নিজেকে প্রমাণ করেছে এবং ইউনিয়ন পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েও এই কলেজ তার শিক্ষার্থীদের যে অবস্থা তৈরি করেছে, সেটা নিঃসন্দেহে এটি অনেক বড় একটি প্রাপ্তি। উত্তর বাংলা কলেজের শিক্ষকরা আছেন তোমার, তোমাকে তারা কিভাবে দিক নির্দেশনা দিয়েছেন বা তোমার কোন পরামর্শগুলো আছে বা দিয়েছেন যেগুলো তোমার জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বড় বড় স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ তৈরি করে দিয়েছে বলে তুমি মনে করো? উত্তর বাংলা কলেজ আমার জন্য স্বপ্নের সিঁড়ি ছিল। আমাকে স্বপ্ন দেখতে শেখানো। আমার যে স্বপ্নটা দুঃসাহসী মনে হতো, সেটা মনের ভেতর একদম দৃঢ়ভাবে গেড়ে দেয়া, এই কাজটা করেছে আমার উত্তর বাংলা কলেজের শিক্ষকগণ। তারা আমাকে এমনভাবে বিশ্বাস করাতে পেরেছিলেন যে আসলে আমার জায়গাটা কোথায়, আমার কতদূর যাওয়া উচিত। যেখানে হয়তো আমি নিজেকে কখনো কল্পনাও করতে পারিনি, সেখানে আমার শিক্ষকরা আমাকে সবসময় দেখেছেন, আমাকে দেখিয়ে দিয়েছেন যে এই জায়গাটায় তুমি আছো, তুমি এই জায়গাটা বিলং করো। সো এক্ষেত্রে আর হচ্ছে উত্তর বাংলা কলেজের শিক্ষকদের কথা যদি আমার বলতে হয়, তো ক্লাসের পড়াগুলো বাদ দিয়েও স্যাররা সবসময় চেষ্টা করতেন যে নিজের জীবনের দিকে যে আমাদেরকে দেখিয়ে দেয়া, পথ দেখিয়ে দেয়া, তুলে দেয়া, এটা সবসময় করতেন। শুধুমাত্র সিলেবাস কভার করা না, নিজের জায়গাটা কোথায় দেখিয়ে দেয়া, ভুলগুলো কোথায় ধরিয়ে দেয়া। এবং এক্ষেত্রে আরও যেটা করতেন তারা সবসময় আমার ক্ষেত্রে যেটা বেশি হেল্প করেছে, আমার হচ্ছে সাফল্যগুলোকে তুলে ধরে এমনভাবে মোটিভেট করতেন যে ওভার কনফিডেন্স না, এটা আমার কনফিডেন্স তৈরি করতে সহায়তা করেছে। যেমন আমি যদি তপন স্যারের কথা বলি, আমাদের অর্থনীতি বিভাগের তপন স্যার, উনি অর্থনীতি সাবজেক্টটাকে এমনভাবে পড়াতেন যে অর্থনীতিকে ভালোবাসতে আমরা বাধ্য হব। আর একই সাথে স্যার একটা সাবজেক্ট নয়, ওই সাবজেক্টটা পড়িয়ে যেন আমাদের মতো স্টুডেন্টদেরকে দেখিয়ে দিয়েছেন যে আসলে আর্টসের প্রত্যেকটা সাবজেক্ট আসলে কিভাবে আয়ত্ত করা উচিত, প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে শেষ করা উচিত, আর কিভাবে নিজেকে মূল্যায়ন করা উচিত। আর স্যার সবসময় মোটিভেশন তো করতেনই, মোটিভেশন দিতেনই। ক্লাসে স্যার সবসময়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতেন। স্যারের নিজের জীবন থেকে তুলে ধরা গল্পগুলো পড়তেন। তো স্যার যখন বলতেন মোটিভেশন মনে হতো না ওগুলোকে মনে হতো গল্প, যেন আমার কথাই স্যার বলছেন। তো এই যে স্বপ্নটা দেখিয়ে দেয়া, এটা স্যার খুব ভালোভাবেই করেছেন। এরপর রুবেল স্যারের কথা যদি বলি, আমাদের বাংলা বিভাগের রুবেল স্যার, উনি ক্লাসে সবসময় কখনো বাংলা সাবজেক্টটাকে বিরক্তিকরভাবে তো দেখাতেনই না। কিভাবে ভালোবেসে পড়াতে হয় এটা উনি জানেন। আর হচ্ছে কখনো এটাও ফিল করতে দিতেন না যে আমরা বাংলা পারি না।
কোনো কিছু না পারলে যেন মনে হতো ওটা আমাদের অপরাধ নয়, ওটাই যেন আমাদের সফলতার হচ্ছে প্রথম ধাপ। আর স্যার আমাকে যেভাবে পার্সোনালি মোটিভেট করেছে সেটা তো না বললেই নয়। স্যার ক্লাসে সবসময় বলতো যে আমি দেখতে পাচ্ছি সোমা যেন ঢাবিতে পড়ছে। আবার আরও একটা খুব মেমোরেবল মুহূর্ত আমার জীবনের, স্কলারশিপ প্রোগ্রামে ইউএনও ম্যামের সামনে স্যার আমাকে ডেকে বলেছিলেন যে ম্যাম আপনি লিখে রাখেন এই মেয়েটা আগামী বছর ঢাবিতে লিস্টেড হবে। আর এটা শোনার পর আমার মনে হয়েছে যে আমাকে তো পারতেই হবে। কখনো কখনো এমন হয়েছে যে পড়তে পড়তে ডিস্ট্রাক্টেড ফিল করেছি, ভালো লাগেনি আর পড়তে, কিন্তু তখন মনে হচ্ছে আজ যদি আমি না পড়ি স্যারকে আমি রেজাল্টের পর কিভাবে জানাবো যে আমি পাইনি, আমাকে তো পারতেই হবে। একজন শিক্ষকের যে গুণাবলী থাকে সেই গুণাবলীর জায়গা থেকে যদি বলতে হয় যে একজন শিক্ষক তার শিক্ষার্থীকে কোনো একটা বিষয় নিয়ে মজা পাইয়ে দিবেন, মজা ধরায় দিবেন, এটি কিন্তু সবচেয়ে বড় একটি প্রাপ্তি। একটা ট্র্যাকে তুলে দিবেন, একটা রোড ম্যাপে এগিয়ে দিবেন, এটি শিক্ষকদের কাজ। এবং তার ভিতরে যদি এই সুপ্ত জায়গাটাকে যদি প্রতিভার রূপে বা শিল্পের জায়গায় নিয়ে যাওয়া যায়, তখনই কিন্তু একজন শিক্ষার্থীর কাছ থেকে হয়তো এরকম সাফল্য বা অর্জন বা এরকম রেজাল্ট বা এরকম জীবনে সাকসেসফুলি একটা জার্নি আমরা উপহার পেতে পারি। উত্তর বাংলা কলেজের পরিবেশের যদি আমরা কথা বলি, সেই সাথে উত্তর বাংলা কলেজের একটা সমৃদ্ধ লাইব্রেরি আছে। এবং তোমরা এটাও জানো যে উত্তর বাংলা কলেজের যে আইসিটি ডিপার্টমেন্ট আছে, এটিও অনেক বেশি পরিমাণে সমৃদ্ধ। সেই সাথে স্মার্ট বোর্ড আছে এবং মাল্টিমিডিয়া ক্লাস আছে, এবং ক্লাসগুলো সব পাওয়ার পয়েন্টে তোমাদের নেওয়া হয়। এই জায়গা থেকে উত্তর বাংলা কলেজকে তুমি কিভাবে তোমার জায়গা থেকে মূল্যায়ন করবে? আমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার চিন্তাভাবনা করছিলাম তখন আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল বিভাগীয় পর্যায়ের কোনো কলেজ। উত্তর বাংলা কলেজের কথা সেখানে ভাবিনি, কিন্তু বাধ্য হয়ে আমাকে যখন ভর্তি হতে হলো ইউনিয়ন পর্যায়ের একটা কলেজ হিসেবে, আর উত্তর বাংলা কলেজের প্রতি তো আমার এরকম ধারণাই কখনো ছিল না, তো অবশ্যই একটা নেগেটিভ ইমপ্রেশন ছিল। আর তারপর এই ধারণাটা যখন পাল্টে যায় তখনকার সময়টার কথা যদি আমি বলি, সেটা হচ্ছে আমাদের নবীনবরণ অনুষ্ঠান। আমাদের উত্তর বাংলা কলেজ অডিটোরিয়ামে এত বড় জমকালো একটা আয়োজন আমার মন তো কেড়েছেই, সাথে শিক্ষকদের যে জ্ঞানগর্ভ আলোচনা ছিল এটা আমার মনে সব থেকে বেশি প্রভাব ফেলেছে। আমি ইতিহাস বিভাগের হাসান স্যারের কথা একটু বলবো। আমার মনে হচ্ছে যে হয়তো ওয়ার্ড টু ওয়ার্ড আমার মনে নেই, কিন্তু স্যারের কথাটা আমার মনে দাগ কেটেছিল। স্যার বলেছিলেন যে কেউ যদি তার বাবাকে ভালোবাসে সে তার বইকে ভালোবাসে, যে তার বইকে ভালোবাসে সে তার পড়ার টেবিলকে ভালোবাসে, যে তার পড়ার টেবিলকে ভালোবাসে সে তার কলেজকে ভালোবাসে, আর যে তার কলেজকে ভালোবাসে সে তার বাবাকে ভালোবাসে। আর এত সুন্দর একটা কথা শোনার পর আসলে ওই কলেজটাকে না ভালোবেসে পারা যায় না। আর লাইব্রেরির কথা যদি আমি বলি তাহলে এটা আমার জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। টিচাররা তো সবসময়ই বলতেন লাইব্রেরি ওয়ার্ক করতে, তো সেই মতো আর উত্তর বাংলা কলেজের লাইব্রেরি এত সমৃদ্ধ একটা লাইব্রেরি আর এত মনোরম পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা, লাইব্রেরিয়ান ম্যামদের আন্তরিকতা, এখানে আসলে লাইব্রেরি ওয়ার্ক না করে তো পারাই যায় না। আর আমার ক্ষেত্রে ডিরেক্টলি হেল্প করেছে, যেমন আমি হচ্ছে লাইব্রেরি থেকেই ম্যামের কাছে চেয়ে নিয়ে হয়তোবা অনেক লাইব্রেরিতেই দেওয়ার নিয়ম থাকে না, অনেক বড় বড় মোটা মোটা বইগুলো নিয়ে আসতাম। আর ওই বইগুলোর মধ্যে হুমায়ুন স্যারের একটা বই ছিল, ওনার হিমু বিষয়ক একটা উপন্যাস, তো ওখান থেকে একটা তথ্য ছিল যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসিক দক্ষতা প্রশ্ন এসেছিল। তো আমি ডিরেক্টলি ওই উপন্যাসটা না পড়লে আমি হয়তো কখনোই প্রশ্নটার উত্তর দিতে পারতাম না। আর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে তারা তো সবাই জানেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় একটা মার্কের গুরুত্ব কতটা, তো সরাসরি লাইব্রেরি থেকে আমি একটা মার্ক আসলে পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া উত্তর বাংলা কলেজ থেকে। এবং উত্তর বাংলা কলেজের লাইব্রেরি, আইটি রুম, এই ধরনের কথাগুলো যদি আমি বলি তাহলে আসলে আমার অজপাড়াগাঁয়ের একটা মেয়ে হিসেবে আধুনিক তথ্য প্রযুক্তি সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না। আর উত্তর বাংলা কলেজের কম্পিউটার ল্যাবে গেলে মনে হতো যে এটা হয়তো বা অন্য একটা জগৎ, যেই জগৎটাতে আমি নতুন, কিন্তু স্যাররা হাতে করে ধরে সেই জগতের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। শুধুমাত্র দেখিয়ে দেয়া নয়, স্যারদের যে আন্তরিকতা এবং শেখানোর যে আগ্রহ স্যারদেরকে কখনোই বিরক্ত করতো না। তো এই বিষয়টা আমি মনে করি যে অবশ্যই আমাদের ক্ষেত্রে পজিটিভ অবদান রেখেছে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা সুন্দর পরিবেশ থাকে, এবং সেই পরিবেশের ভিতরে ছোট্ট ছোট্ট জায়গাগুলো থাকে যেগুলোতে জ্ঞান সমৃদ্ধ, যেগুলোতে ভালো লাগার, যেগুলো ভালোবাসার। একজন শিক্ষার্থী যদি মনে করে যে বাড়িতে না থেকে বা বাসায় না থেকে শিক্ষা প্রতিষ্ঠানে এসে যদি সেই ছোট ছোট জ্ঞানগুলোকে যদি আহরণ করতে পারি আমরা, তাহলে জীবনের কোনো না কোনো এক জায়গায় গিয়ে তার এই জ্ঞানগুলো একদিন কাজে লাগবে।
তো সোমা এই জায়গাগুলো ধরে এগিয়েছে এবং প্রত্যেকটি জায়গায় সে তার একটা শিক্ষার অংশ ধরে সে তার আজকের এই সফলতা অর্জন করেছে। আমরা সবসময়ের জন্য শুভকামনা জানাবো যে ভবিষ্যৎ জীবনেও সে যেন আরো অনেক সমৃদ্ধ হয় এবং আরো যেন সমৃদ্ধ জীবন সে তৈরি করতে পারে। উত্তর বাংলা কলেজ থেকে আগামীতে আরো শিক্ষার্থী যারা আছে, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হবে, তাদের জন্য তোমার পরামর্শ কি থাকবে? উত্তর বাংলা কলেজ থেকে জুনিয়র যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিবে তাদের জন্য আমার একটাই কথা বলার থাকবে যে অ্যাডমিশন পিরিয়ড খুব ছোট একটা টাইম। এই সময়টাতে আমাদের হিউজ পড়াশোনা থাকে, ওই সময়টাতে আসলেই কভার করা সম্ভব না। কেউ যদি এটা ভেবে থাকে যে আমি ওই সময় গিয়ে সব কিছু করে কভার করে ফেলবো, এটা অনেক বড় একটা মিস্টেক হবে। সো আমি অবশ্যই বলবো যে আমরা যখন ইন্টার ফার্স্ট ইয়ারে কেউ উঠবে তখনই যেন তার অ্যাডমিশনের প্রতি টার্গেটটা চলে যায়। এক্ষেত্রে বোর্ড বইটাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে এবং সময়টাকে কাজে লাগানো। আমাদেরকে একটা কথা মনে রাখা দরকার যে আমাদের উত্তর বাংলা কলেজ স্বপ্নের ক্ষেত্রে কোনো ঘাটতি কখনো রাখে না। তুমি যদি চাও যে তুমি স্বপ্ন পূরণ করবে তাহলে উত্তর বাংলা কলেজ তোমার পাশে অবশ্যই থাকবে। আর তোমার ওই সময়টাকে সব থেকে বেশি কাজে লাগাতে হবে। তোমার অবশ্যই মনে রাখতে হবে যে ইন্টারমিডিয়েট এমন একটা পিরিয়ড যে টাইমে তুমি যদি নিজের সময়টাকে গুরুত্ব দাও তাহলে তুমি জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছাবে। কিন্তু যদি সময়টাকে গুরুত্ব না দাও, ফালতু অনেক কাজই আছে যেগুলো তোমরা করো, পড়াশোনাটাকে মূল্যায়ন করতে চাও না ওই সময়টা, হয়তো বা ভাবো যে সেকেন্ড ইয়ারে গিয়ে পড়বো, অ্যাডমিশন টাইমে গিয়ে পড়বো, এই কাজটাই করা যাবে না। সময়ের গুরুত্ব সবসময় দিতে হবে এবং বোর্ড বই অবশ্যই ভালোভাবে ইন্টার লেভেলেই কভার করে ফেলতে হবে। এক্ষেত্রে বাংলা বোর্ড বই এবং বাংলা সহপাঠ এটাকে আমরা গুরুত্ব দিতে চাই না, তো এটাকেই গুরুত্ব দিতে হবে সব থেকে বেশি। ইংরেজি বোর্ড বই এবং বাংলা বোর্ড বই সাথে আইসিটি ইকোনমিক্স এগুলো অবশ্যই ভালোভাবে পড়তে হবে যারা মানবিক বিভাগে আছো। এবং আমি একটা কথা বলবো যে শুধু বি ইউনিটের টার্গেট নয়, যারা মানবিকে আছো অবশ্যই এ আর সি ইউনিটের দিকেও একটু মনোযোগ দিও, এটা তোমার জন্য অনেক বড় একটা সুযোগ হতে পারে। জীবনে অনেক সময় এখনো আছে। ভবিষ্যৎ জীবনে নিজেকে কোন জায়গায় দেখতে চাও তুমি? ভবিষ্যৎ জীবনে আসলে স্যার অনেকগুলো স্বপ্ন দেখা হয়ে গেছিল এবং সেখান থেকে ব্যর্থতারও অনুভূতি পাওয়া হয়ে গেছে। তো স্বপ্ন নিয়ে খুব বেশি সার্টেন হওয়াটা মনে হয় সম্ভব না, কিন্তু তারপরেও আমার দক্ষতা এবং দেশের কাজ করার প্রতি ভালো লাগা থেকে আমার মনে হয় যে বাংলাদেশ সিভিল সার্ভিস আমার জন্য একটা বেস্ট অপশন হবে এবং এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করার জন্য আমার অনেক বেশি উৎসাহ আছে। খুব সহজ করে যদি বলি আমরা, যে রুমানা ইয়াসমিন সোমা আগামী 4 বছর মেয়াদি অনার্স এবং পোস্ট গ্রাজুয়েশন শেষ করে সে বিসিএস এ ট্রাই করবে এবং সে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হতে চায়, সে ইউএনও হতে চায়, সে ডিসি হতে চায়, সে বিভাগীয় কমিশনার হতে চায়। আমরা কথার ফাঁকে ফাঁকে অনেক কথাই বলছিলাম। যারা তোমাকে তোমার জীবনে উত্তর বাংলা কলেজ থেকে পরামর্শ দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন বিভিন্ন স্যারেরা, আমরা এরকম একজন মানুষকে ফোনে যুক্ত করতে চাই অনুষ্ঠানে। তিনি যুক্ত হবেন আশা করছি আমাদের সাথে। স্যার, আপনাকে আসসালামু আলাইকুম। আমরা ইউবি টিভির নিয়মিত আয়োজন অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে আছি এবং আপনার প্রিয় শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী সোমার বিষয়ে আপনি আগে থেকে অবগত হয়েছেন। সোমা আপনার কথা খুব করে বলছিল অনুষ্ঠানে। তা আপনার দিক নির্দেশনা, আপনার অনুপ্রেরণা সোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সে পূরণে সহায়তা করেছে। তো আপনাকে আমরা ফোনে যুক্ত করলাম। আপনার যদি কোনো বিষয় আজকে সোমাকে অভিনন্দন করতে চান তাহলে ইউবি টিভির মাধ্যমে আপনি সেটি করতে পারেন। যুক্ত আছেন? জি স্যার। ধন্যবাদ ইউবিটিভির উপস্থাপক আমার কলিগ জাহান রায়হান, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আপনি যে অংশটি এখন ফোনে যুক্ত করেছেন আমি ভীষণভাবে আপ্লুত এবং আনন্দিত। কারণ হচ্ছে যে এই প্রচার মাধ্যম মূল কাজকে অনেক ত্বরান্বিত করে বলে আমি বিশ্বাস করি। কারণ হয় কি, অনেক সময় অনেক ভালো কৃতিত্ব, অনেক ভালো ফলাফল এই ফোরকাস্টিং এর অভাবে হয়তো অনেক ক্ষেত্রে প্রকাশ হয় না, যে কারণে আমরা এটা প্রচার বিভাগভাবে প্রচার করতেই চাই। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি সোমা বিষয়ে কথা বলতে চাই। সোমা কি বলবো, অনবদ্য এবং কি বলবো অসাধারণ একটি মেয়ের নাম বলবো। তো প্রথম বর্ষ থেকেই যখন ক্লাস শুরু করে, প্রথমত সে ক্লাস তো মিস করেইনি, রেগুলারিটি একটা ফলাফল দেখতে পাওয়া যায়, আমি সে দেখেছি। আর আমার একটা স্মৃতিচারণ করতে গিয়ে মনে পড়ে আমাদের সাবেক ইউনো মহোদয় ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী, আমাদের এখানকার ইউনিভার্সিটির ছিলেন। একটা ক্লাসে আমার সাথে আমার ক্লাস মিটিংয়ে এসেছিলেন। আসার পর নানান আলোচনা হওয়ার পর শিক্ষার্থীদের অনুপ্রেরণার কথা
গিয়ে বলেছিলাম যে ম্যাম আপনি যখন দ্বিতীয়বার আসবেন, যখন অ্যাডমিশন টেস্ট হয়ে যাবে, তখন দেখবেন যে এই মেয়েটি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হবে। সেটি বাস্তব হয়েছে। এতই সাহস দিয়ে বলেছিলাম, সে মেয়েটি ইউনিটে 18তম প্লেস করেছে ঢাকা ইউনিভার্সিটিতে। এটা এই অঞ্চলের জন্য অনেক অনেক সম্মানের। একইভাবে মেয়েটি আবার তার ইউনিটে গিয়ে 267 বা 68তম প্লেস করায়। এই যে মেধার পরিচয় দিয়েছে, আমি সত্যি সত্যি আনন্দিত। আজকের ইউবিটিভির এই প্রচার অনুষ্ঠানে উপস্থাপককে ধন্যবাদ জানাতে চাই এবং সোমাকে বলেছিলাম যে তুমি আমার পরবর্তী জেনারেশন, তোমার যারা অনুচর রয়েছে, তাদেরকে কিভাবে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি করতে অনুপ্রাণিত করা যায় সেই যে কাজ করার জন্য বলেছি। আশা করি মানে সোমা এবং তমালিকা নামে পেয়েছি, ওরা আরো যারা ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, আমাদের পরবর্তী জেনারেশনকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি করার জন্য এরা বিশেষভাবে ভূমিকা রাখবে। একই সাথে এই হতদরিদ্র অঞ্চলের শিক্ষার উন্নয়নে, শিক্ষার মাধ্যমে দারিদ্র বিমোচনে, শিক্ষার মাধ্যমে জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখবে সময় এবং ওর সহপাঠী ও সহযোগী বন্ধুরা। আপাতত এতটুকু থাকবে। সমাজ জন্য শুভকামনা। জি, আপনাকে ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক ও শ্রোতা, অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছিলেন উত্তর বাংলা কলেজের কলা অনুষদের ডিন এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর আবু শাহাদাত। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই আয়োজন থেকে আমরা বিদায় নিচ্ছি। আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো শিক্ষার্থীকে নিয়ে।